সবাইকে আরেকটি নতুন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এর আগের দিন আমরা আলোচনা করেছি তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে এডুকেশন সাবজেক্টের যে 6 নম্বর অধ্যায় ছিল। অধ্যায়টির নাম ছিল প্রতিবন্ধী শিশুদের শিক্ষামূলক কর্মসূচি। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ, এই ছিল তোমাদের অধ্যায়। এখানে অলরেডি আমরা 2 থেকে 3টা ক্লাস আমরা আলোচনা করেছি এবং 6 নম্বর অধ্যায়ের আজকে হচ্ছে লাস্ট ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করব দৃষ্টি প্রতিবন্ধী কাদের বলা হয়, দৃষ্টি প্রতিবন্ধিতার কারণ কি, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে আমরা কীভাবে শনাক্ত করব বা চিনব এবং এদের শিক্ষণ পদ্ধতি কী। বিশেষ করে তোমরা প্রত্যেকে জানো যে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সবচেয়ে পপুলার শিক্ষণ পদ্ধতি হচ্ছে ব্রেল পদ্ধতি। আমরা ব্রেল পদ্ধতি সম্পর্কে জানব এবং কিছু শব্দ নির্ভর পদ্ধতি রয়েছে, যেরকম টেপ রেকর্ডার বা এরকম টেপ রেকর্ডারের সঙ্গে সঙ্গে আরও অডিও ক্যাসেট, এই বিষয়গুলো রয়েছে। তো চলো এক এক করে আমরা জেনে নিই। দৃষ্টি প্রতিবন্ধীদের সংজ্ঞা দিতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আইনগত সংজ্ঞার কথা এখানে আলোচনা করেছে। কি আইনত সংজ্ঞার কথা আলোচনা করেছে এবং এই সংজ্ঞাটা দিয়েছে 1934 সালে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন। এবং এখানে বলেছে যে সমস্ত ব্যক্তির ভালো চোখে বা লেন্স ব্যবহার করার পরেও ভিজুয়াল অ্যাকুইটি 20/200 বা তার কম, এটা একটু মনে রাখবে, এটা আলোচনা করব। বা ব্যক্তির ভিজুয়াল অ্যাকুইটি এর বেশি, আর কি 20/200 এর বেশি। আর কি বলছে, কিন্তু যে সকল ব্যক্তির ভালো চোখের দৃষ্টিক্ষেত্র, এই যে বলছে দৃষ্টিক্ষেত্র 20 ডিগ্রি এর মধ্যে, তাদের দৃষ্টি প্রতিবন্ধী বলা হয়। এখানে দুটো শর্তের কথা বলেছে। বলছে ভালো চোখে বা লেন্স ব্যবহার করার পরও যার ভিজুয়াল অ্যাকুইটি 20/200 এর কম বা বেশি, এবং আরেকটা বলেছে যে যাদের দৃষ্টিক্ষেত্র 20 ডিগ্রি এর মধ্যে, এই যে দৃষ্টিক্ষেত্র 20 ডিগ্রি এর মধ্যে। এটা আমরা পরিষ্কারভাবে জেনে নিই। এর আগের দিনও আমরা আলোচনা করেছিলাম একটা ছবির মাধ্যমে, তবু একবার করে আমি বলে দিই। ভিজুয়াল অ্যাকুইটিকে, ভিজুয়াল অ্যাকুইটি কোনটা বিষয় এবং ভিজুয়াল ফিল্ড কোনটা বিষয়, ঠিক আছে। তাহলে আমরা দেখছি ভিজুয়াল অ্যাকুইটি কি। ঠিক আছে, ধরে নাও এখানে একজন মানুষ রয়েছে। ঠিক আছে, কি এখানে একজন মানুষ রয়েছে, একজন স্বাভাবিক মানুষ। এখানে একটা নর্মাল মানুষ রয়েছে। এবার ধরে নাও 200 ফুট দূরে এখানে একটা কি রয়েছে, গাছ রয়েছে। এটা ধরে নাও একটা গাছ। এইবার এই এক স্বাভাবিক মানুষ একজন এই 200 ফিট দূরে, এটা হচ্ছে কি 200 ফিট 200 ফিট দূর থেকে এই গাছটাকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে। এরকম পরিষ্কারই একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি কত দূর থেকে এত পরিষ্কার দেখতে পাচ্ছে, সেটা হচ্ছে 20 ফিট। ধরে নাও যে এখানে রয়েছে একজন ভিজুয়াল হ্যান্ডিক্যাপ মানুষ রয়েছে এখানে, এ থেকে এটা হচ্ছে 20 ফিট। ঠিক আছে, এই কথাটার মানে কি, এই গাছটাকে এই মানুষটা ভিজুয়াল হ্যান্ডিক্যাপ যে মানুষটা রয়েছে, সে 20 ফিট দূর থেকে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছে, একজন স্বাভাবিক মানুষ এই জিনিসটাকে 200 ফিট দূর থেকে ততটাই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছে। বুঝা গেল? এটা হচ্ছে ভিজুয়াল হ্যান্ডিক্যাপ। তাহলে কি হবে, যারা স্বাভাবিক মানুষদের থেকে 200 ফিটের পরিবর্তে 20 ফিট দূর থেকে স্বচ্ছ দেখতে পাচ্ছে, এই বিষয় একটা দাঁড়াচ্ছে। আর একটা ভিজুয়াল ফিল্ড বা দৃষ্টিক্ষেত্র কোনটাকে বলছে, দৃষ্টিক্ষেত্র হচ্ছে যে একজন যদি নর্মাল মানুষ হয়, ঠিক আছে, একজন যদি নর্মাল মানুষ যদি হয়, তাহলে আমরা এরকম করে দাঁড়িয়ে, এই যে দাঁড়িয়ে আছি, আমি মাথাটা নাড়াচাড়া না করে আমি উপর নিচে ডান দিকে বাঁ দিকে এবং নিচের দিকে আমি যতটা এই যে ক্ষেত্র দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 160 থেকে 180 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু যারা দৃষ্টি প্রতিবন্ধী হয় তারা শুধু সামনের 20 ডিগ্রি দেখতে পাচ্ছে, বা এর যেরকম বড় বড় পাইপ দিয়ে দেখলে যেরকমটা সামনেটুকু দেখতে পাওয়া যায়, এরকম শুধু 20 ডিগ্রি তারা দেখতে পায়। এটাকে বলা হচ্ছে কি, যে ভিজুয়াল ফিল্ড বা দৃষ্টিক্ষেত্র 20 ডিগ্রি এর কম বা 20 ডিগ্রি এর মধ্যে থাকে। অর্থাৎ একজন স্বাভাবিক মানুষ যদি এখানে যদি দাঁড়িয়ে ধরে এরকম 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 করে দেখতে পায়, এতটা জায়গায় দেখতে পায়, তো একজন ভিজুয়াল হ্যান্ডিক্যাপ মানুষ সামনে থেকে এই এতটুকু মোটামুটি দেখতে পাবে। কতটুকু? মোটামুটি এতটুকু দেখতে পাবে। অর্থাৎ যেরকম আমরা পাইপের মাধ্যমে দেখি সামনেটুকু, সেরকম দেখতে পাবে। তো এটাকে বলা হচ্ছে 20 ডিগ্রি। আর নর্মাল মানুষের এটা হচ্ছে 160 ডিগ্রি থেকে একটা 180 ডিগ্রি। আশা করি বোঝা গেছে। তাহলে আইনত সংজ্ঞা কি বলছে, যে এই দুটো শর্ত যখন আমরা লক্ষ্য করি, তখন তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয়
ভিজুয়াল হ্যান্ডিক্যাপ বা দৃষ্টি প্রতিবন্ধী। এবং দৃষ্টি প্রতিবন্ধীদের কথা ভারতের রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট 1992 সালে বলেছে যে দৃষ্টি প্রতিবন্ধী বলতে গেলে কতগুলো শর্ত আমরা দেখতে পাই যেগুলো পূরণ করতে হবে। যেমন ওই ব্যক্তি কোনো কিছু দেখতে পাবে না, ব্যক্তি সম্পূর্ণভাবে দৃষ্টিহীন হবে। হ্যাঁ, তারপরে একই বিষয় এখানে বলছে ভিজুয়াল অ্যাকুইটি ভালো চোখের লেন্স ব্যবহারের পরেও 6 থেকে 60 মিটার বা 20 থেকে 200 ফিট এর বেশি হবে না। এই যে এখানে যখন কি বলছে 20/200, হ্যাঁ, আবার একই বিষয় এখানে বলছে 6 থেকে 60, এটা ভালো করে দেখবে। তাহলে এটা হচ্ছে কি একজন ভিজুয়াল হ্যান্ডিক্যাপ্টের কথা বলছে, একজন নর্মাল মানুষের কথা বলছে। এখানে ভিজুয়াল হ্যান্ডিক্যাপ্টের কথা বলছে, এখানে একজন নর্মাল মানুষের কথা বলছে। অর্থাৎ কোনো বিষয়কে 60 মিটার দূর থেকে একজন নর্মাল মানুষ যতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাবে, ওই একই বিষয় 6 মিটার দূর থেকে ততটা পরিষ্কার পরিচ্ছন্ন একজন ভিজুয়াল হ্যান্ডিক্যাপ্ট মানুষ দেখতে পাবে। ঠিক আছে, যদি এরকম হয় এই শর্তটাও পূরণ করতে হবে। তারপরে বলছে ব্যক্তির দৃষ্টিক্ষেত্র 20 ডিগ্রিও তার কম, যেটা বললাম যে তার যে ভিজুয়াল ফিল্ড বা দৃষ্টিক্ষেত্র সেটা 20 ডিগ্রি বা তার কম হবে। দৃষ্টি প্রতিবন্ধীদের শনাক্তকরণের বৈশিষ্ট্য, অর্থাৎ কোনো বাচ্চার মধ্যে যদি দৃষ্টি প্রতিবন্ধিতা লক্ষ্য করা যায় তাহলে কিভাবে আমরা তাদেরকে চিনব। হ্যাঁ, শনাক্তকরণের বৈশিষ্ট্য এখানে বলেছে। শনাক্তকরণের বৈশিষ্ট্য আমরা একটা একটা করে দেখে নেব। প্রথমত বলছে যে একই ব্যক্তিকে 2 বা তার অধিক দেখলে, অর্থাৎ আমরা নর্মাল যারা মানুষ রয়েছে তারা একটা বিষয়কে একটাই দেখি, কিন্তু অনেক দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়ে রয়েছে যারা একটি বিষয়কে ডবল দেখে, ট্রিপল দেখে, বা একাধিক দেখে। তারপরে চোখের তারারন্ধ্রের মাঝখানে সাদা কোনো দাগ দেখা গেলে, ঠিক আছে, চোখের মনের মধ্যে যদি কোনো সাদা দাগ দেখা যায়। তারপরে শিশুর চোখের কর্নিয়া অস্বচ্ছ হলে, চোখের কর্নিয়া যদি অস্বচ্ছ হয়। তারপরে বলছে শিশু ঘন ঘন চোখ রগড়াতে থাকলে, অর্থাৎ আমরা দেখি না কিছু কিছু বাচ্চা মানে বারবার এরকম করে, মানে চোখটা চুলকায়, এটাকে বলে চোখ রগড়ানো। তারপর বলে শিশু বই বা খাতা চোখের খুব কাছে এনে পড়লে, অর্থাৎ যদি নর্মাল মানুষ আমরা দূর থেকে এরকম করে পেপার পড়ি বা খবরের কাগজ বা বইপত্র পড়ি, আর যারা দৃষ্টি প্রতিবন্ধী তারা এরকম করে পড়ে, একদম সামনে নিয়ে এসে এরকম করে পড়ে। এই বিষয়টাকে এখানে বলছে। তারা বলছে কিছুক্ষণ পড়ার পর মাথা ব্যথা ধরলে, দূরের কোনো বস্তু স্পষ্ট দেখতে না পেলে, তারপরে আলোর দিকে তাকাতে অসুবিধা হলে, চোখ হঠাৎ ফুলে গেলে বা লাল হয়ে গেলে আমরা বুঝতে পারবো যে এই বাচ্চাটির মধ্যে কি দৃষ্টি প্রতিবন্ধিতা রয়েছে। দৃষ্টি প্রতিবন্ধিতার কারণগুলোকে আমরা প্রধানত ভাগ করতে পারি কয়টা ভাগে? 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বংশগত, একটা হচ্ছে সাধারণ কারণ, আর একটা হচ্ছে চক্ষু রোগ। তাহলে আমরা বংশগত কারণগুলোকে প্রথমে দেখব। প্রথমে বংশগত কারণের মধ্যে রয়েছে রেটিনোব্লাস্টোমা, তারপরে শৈশবকালে ছানি, ডায়াবেটিস এবং রেটিনাইটিস, এগুলো কারণ রয়েছে আমাদের বংশগত। সাধারণ যে কারণগুলো রয়েছে সেটাকে 3 ভাগে ভাগ করা হয়। জন্মের পূর্ববর্তী কারণ, জন্মকালীন কারণ, আর একটা হচ্ছে জন্মর পরবর্তী কারণ। জন্মের পূর্ববর্তী কারণ রয়েছে রুবেলা ভাইরাসের সংক্রমণ, এর আগে আমরা রুবেলা ভাইরাস আলোচনা করেছি। তারপরে গনেরিয়া, হারপিস, ঠিক আছে, এগুলো হলো 3টা রোগের নাম। তারপরে জন্মকালীন যখন জন্ম হচ্ছে বাচ্চা তখন অক্সিজেনের অভাব, যেটা আমি বলেছিলাম তোমাদেরকে, এটাকে বলা হয় অ্যানক্সিয়া, অক্সিজেনের অভাব। তারপরে গলায় নাড়ি পেঁচিয়ে গেলে, জন্মকালীন চক্ষু সংক্রমণ হলে, এই কারণগুলোর জন্য আমরা দেখতে পাই। এবার জন্ম পরবর্তী যে কারণগুলো রয়েছে দুর্ঘটনা এবং রোগ সংক্রমণ, এবং চক্ষু রোগের যে কারণগুলো রয়েছে ছানি, আলসার, কনজাংটিভাইটিস এবং গ্লুকোমা। এটির বানানটা ঠিক করে নেবে, এটা হচ্ছে গ্লুকোমা। তাহলে এই কারণগুলোর জন্যই কোনো বাচ্চার মধ্যে দৃষ্টি প্রতিবন্ধিতা আমরা লক্ষ্য করি। এবার আমরা যে অন্ধ শিশুদের যে টিচিং মেথড বা এদেরকে কোন পদ্ধতিতে পড়ানো যাবে এটা আমরা আলোচনা করব। তো এক্ষেত্রে সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে ব্রেল পদ্ধতি। এই 1829 খ্রিস্টাব্দে ফরাসি নাগরিক লুইস ব্রেল এই পদ্ধতিটা আবিষ্কার করেন। কত সালে? 1829 সালে। এটা একটা স্পর্শভিত্তিক পদ্ধতি। স্পর্শ কেন? কারণ এই যে দেখো হাতের আঙ্গুল দিয়ে স্পর্শ করে ডটগুলো কোনটা উঁচু রয়েছে কোনটা নিচু রয়েছে এটা স্পর্শ করে বোঝার মাধ্যমে কিন্তু ব্রেল পড়া হয়। এই জন্য একটা হচ্ছে স্পর্শভিত্তিক পদ্ধতি। তারপরে বলছে যে ব্রেল গঠন হয় একটা পুরো কাগজের উপর কোনো শক্ত জিনিস দিয়ে, যেটাকে আমরা স্টাইলাস বলি,
যেটা দিয়ে ফুটো করা হয় বা এই কার্ডবোর্ডটাকে উঁচু করা হয় যেই বিষয়টা দিয়ে, সেটাই হচ্ছে কি স্টাইলাস। হ্যাঁ, এই বিন্দুগুলি একটি নিজস্ব বিন্যাস রয়েছে, অবশ্যই একটা নিজস্ব বিন্যাস রয়েছে, নাহলে তো জটিল হয়ে যাবে বা ডিফারেন্সিয়েট করা যাবে না। অন্ধ শিশুরা ও বিন্দুগুলিকে স্পর্শ করে বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করে। সাধারণত বাম দিক থেকে অর্থাৎ এই দিক থেকে এদিকে ব্রেল পড়া হয়, ঠিক আছে, বাম দিক থেকে ডান দিকে ব্রেল পাঠ করা হয়। চলো আমরা ব্রেলের একটা ছবি দেখে নিই। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা ব্রেলের ছবি। টোটাল কয়টা ডট থাকে? সব লেটারে 6টা ডট থাকে, কিন্তু 6টা ডটে উঁচু থাকে না। যখন দেখা যাবে যে উপরের বাঁ দিকের একটা ডট উঁচু থাকবে, তখন এটা হয়ে যাবে এ। আবার বাঁ দিক থেকে উপর থেকে দুটো ডট উঁচু থাকবে, তখন হয়ে যাবে বি। এরকম করে কর্মবিন্যাসের মাধ্যমে দেখো এ থেকে জেড পর্যন্ত এবং জিরো থেকে 9 পর্যন্ত এগুলো প্রত্যেকটা আলাদা। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে এই যে 6টা ডট কোনটা উঁচু থাকবে, বাকিগুলো নিচু থাকবে। এই উঁচু ডটগুলোকে স্পর্শ করে বুঝতে হবে এটা কোন লেটার, ঠিক আছে। আর এখানে বলছে যে একজন ব্রেইল পাঠক, অর্থাৎ যে দীর্ঘদিন ধরে ব্রেইল পড়াশোনা করছে, একজন যদি ভিজুয়াল চ্যালেঞ্জ বা ভিজুয়াল হ্যান্ডিক্যাপ বাচ্চা হয়, সে দক্ষ যদি হয় এই ব্রেইল পাঠে, তাহলে সর্বাধিক 60টি শব্দ পড়তে পারে। কয়টা? 60টা শব্দ সে পড়তে পারে। তারপরেও কিছু শব্দ নির্ভর পদ্ধতি রয়েছে। এই শব্দ নির্ভর পদ্ধতিগুলো এই অন্ধ শিশুদের শিক্ষাদানের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এবং এই পদ্ধতিগুলোর মধ্যে বিশেষ করে ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়, যেমন টেপ রেকর্ডার, অডিও ক্যাসেট এবং টকিং বুক। অর্থাৎ যারা অন্ধ শিশু রয়েছে তারা চোখে দেখতে পায় না কিন্তু কানে তো শুনতে পায়, তাহলে আমরা যদি টেপ রেকর্ডার, অডিও ক্যাসেট বা এই যে টকিং বুক রয়েছে, এগুলোর সাহায্যে আমি তাদেরকে পড়াতে পারি। যেমন ধরে নাও আমরাই যাদের চোখ রয়েছে আমরা কী করি, কোনো ক্লাসের লেকচার রেকর্ড করি, তারপরে আমরা সেটা পরবর্তীকালে বারবার শুনি, যাতে বিষয়গুলো আমরা মনে রাখতে পারি। একইভাবে এই অন্ধ শিশুরা যেহেতু চোখে দেখতে পায় না, তাহলে সেটা কিন্তু বইপত্র সামনাসামনি এসে পড়তে পারবে না। তাহলে বিভিন্ন ধরনের যেখানেই যে বিষয়টা আলোচনা হচ্ছে, সে যদি রেকর্ড করে নিয়ে আসে, তাহলে সে সেটা বারবার শুনে সেটাকে মনে রাখতে পারবে। বুঝা গেল? তাহলে এই ছিল আমাদের দৃষ্টি প্রতিবন্ধিতা নিয়ে আলোচনা। আজকের ক্লাসটি এই পর্যন্ত। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা এই ক্লাসটা অন্যদের সঙ্গে শেয়ার করবে, এবং তোমাদেরকে বারবারই বলছি যে তোমরা অবশ্যই টেলিগ্রামে, ভিডিও ডিসক্রিপশনে গিয়ে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে টেলিগ্রামের লিঙ্কে জয়েন হবে। কারণ তোমাদের এই সমস্ত নোটগুলো সবগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হচ্ছে। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।